আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর বিশেষ মেহেরবানিতে আমি নিজেও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে উদ্ভিদ শারীরতত্ত্ব অধ্যায়ের গ্লাইকোলাইসিস টপিকটি সম্পর্কে আলোচনা করব। আশা করি গ্লাইকোলাইসিসের নিয়ে তোমাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আজকের ক্লাসের মাধ্যমে তোমরা সমাধান পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলো আমরা আমাদের আজকে নির্ধারিত টপিক গ্লাইকোলাইসিস আলোচনা শুরু করি। গ্লাইকোলাইসিস এটি দুটো গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। এর একটি হচ্ছে গ্লাইকোজ, অপরটি হচ্ছে লাইসিস। গ্লাইকোজ শব্দটা অর্থ হচ্ছে সুগার, এখানে সুগার বলতে মূলত গ্লুকোজকে বোঝানো হচ্ছে। আর লাইসিসের ইংরেজি হচ্ছে স্প্লিটিং বা ব্রেকডাউন, বাংলায় বলা হচ্ছে ভাঙন। তার মানে দাঁড়ালো গ্লাইকোলাইসিস শব্দটার অর্থ, শাব্দিক অর্থ দাঁড়ালো সুগার তথা গ্লুকোজের ভাঙন। আমরা সবাই জেনে থাকবো এক অণু গ্লুকোজ ভেঙে এক অণু গ্লুকোজ থেকে দুই অণু পাইরুভিক অ্যাসিড, উৎপাদনের পদ্ধতি বা প্রক্রিয়াকে গ্লাইকোলাইসিস বলে। এখন হয়তো অনেকে বলবে যে গ্লাইকোলাইসিস এই টপিকটা কোথায় থেকে আসলো, গ্লাইকোলাইসিসের পরিচয় কি? তাহলে গ্লাইকোলাইসিসের পরিচয় হচ্ছে আমরা উদ্ভিদ শারীরতত্ত্বের মধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ জৈবনিক প্রক্রিয়া সম্পর্কে জেনে থাকব। এর মধ্যে রয়েছে প্রস্বেদন, সালোক সংশ্লেষণ, শ্বসন। শ্বসন দুই ধরনের, একটা হচ্ছে সবাত শ্বসন আর একটা হচ্ছে অবাত শ্বসন। সবাত শ্বসনের কোনো কোনো বর্ণনার মধ্যে তিনটি, কোনো কোনো বর্ণনার মধ্যে চারটি পর্যায়। সেই ক্ষেত্রে তিনটি পর্যায় হলে অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি বাদ যাবে, আর চারটি পর্যায় হলে সেটি থাকবে। তাহলে সেই পর্যায়গুলোর নাম কি কি? নাম্বার 1 হচ্ছে গ্লাইকোলাইসিস, নাম্বার 2 হচ্ছে অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি, নাম্বার 3 হচ্ছে টিসিএ চক্র তথা ক্রেবস চক্র বা সাইট্রিক অ্যাসিড চক্র, আর লাস্ট ওয়ান হচ্ছে ইটিসি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইলেকট্রন পরিবহন চেইন। অপরদিকে অবাত শ্বসনেরও দুটি ধাপ, একটি হচ্ছে গ্লাইকোলাইসিস, আরেকটি হচ্ছে পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণের মধ্যে দিয়ে ইথানল বা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে দেখা যাচ্ছে যে সবাত এবং অবাত এই উভয় শ্বসনের একটা কমন ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। এই জন্য গ্লাইকোলাইসিসের কয়েকটা বিকল্প নামের মধ্যে একটা বিকল্প নাম হলো গ্লাইকোলাইসিসকে শ্বসনের সাধারণ গতিপথ বলা হয়। শ্বসনের সাধারণ গতিপথ বলা হয়। শ্বসনের সাধারণ গতিপথ বলা হয় গ্লাইকোলাইসিসকে। কোষের প্রোটোপ্লাজমকে ঘিরে যেই অর্ধস্বচ্ছ অর্ধতরল দানাদার পদার্থ থাকে সেটাকে আমরা সাইটোপ্লাজম বা হায়ালোপ্লাজম বা সাইটোসোল হিসেবে জেনে থাকি। সেই সাইটোসোল তথা হায়ালোপ্লাজম তথা সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি সংঘটিত হয়। সেই জন্য এই গ্লাইকোলাইসিসের বিকল্প নাম হচ্ছে সাইটোপ্লাজমিক শ্বসন। এই সাইটোপ্লাজমিক শ্বসনের সাধারণ গতিপথ গ্লাইকোলাইসিস এই পদ্ধতি বা প্রক্রিয়াটি তিনজন বিজ্ঞানীর যৌথ প্রচেষ্টায় আবিষ্কৃত হয়েছে। সেই বিজ্ঞানীদ্বয়ের নামের অর্ধ অক্ষর বা প্রথম অক্ষর দিয়ে এই গ্লাইকোলাইসিসকে ইএমপি পাথওয়ে বলা হয়, যেখানে ইতে হচ্ছে অ্যামডেন, এমতে হচ্ছে মেয়ারহফ, পিতে হচ্ছে পার্নেস। তাহলে এই তিনজন বিজ্ঞানীর নামের অর্ধ অক্ষর দিয়ে গ্লাইকোলাইসিসের নামকরণ করা হয়। তাহলে গ্লাইকোলাইসিসের তিনটা বিকল্প নাম আমরা পেলাম: শ্বসনের সাধারণ গতিপথ, সাইটোপ্লাজমিক শ্বসন, ইএমপি পাথওয়ে। গ্লাইকোলাইসিসের সংজ্ঞা জানলাম, গ্লাইকোলাইসিসের বিকল্প নামগুলো জানলাম। খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ,
সেটি হচ্ছে প্রশ্ন অনেক সময় এমন হয় যে সবার শোষণের কোন পর্যায়ে অক্সিজেনের প্রয়োজন হয় না, তখন উত্তর হবে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস পর্যায়ে অক্সিজেনের প্রয়োজন হয় না, তবে অক্সিজেনের উপস্থিতিতেও গ্লাইকোলাইসিস হতে পারে। এখন আসো এই পুরো গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি আমরা শিখব। আমি তোমাদেরকে রাসায়নিক সংকেতের মাধ্যমে প্রক্রিয়াটি শেখানোর চেষ্টা করব, তবে তোমাদের রাসায়নিক সংকেত শিখতে হবে না। রাসায়নিক সংকেত দিয়ে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি দেখালে পরে তোমাদের বুঝতে, হৃদয়ঙ্গম করতে, তোমাদের বোধগম্য হতে সহজ হবে। সেই জন্য রাসায়নিক সংকেতের মাধ্যমে আমরা এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ব্যাখ্যা করব। এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি জানলে পরে এখান থেকে বিভিন্ন ধরনের এমসিকিউ আসে এবং গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো, ভর্তি পরীক্ষাগুলো, বোর্ড পরীক্ষাগুলোতে এই এমসিকিউগুলো জানার মধ্য দিয়ে তুমি সাফল্যের দোরগোড়ায় পৌঁছে যেতে পারবে। তাহলে প্রথমে আসো গ্লুকোজের সংকেত। তাহলে গ্লুকোজ একটা হচ্ছে হেক্সা সুগার। এই গ্লুকোজ থেকে প্রথমে এটার নাম হচ্ছে গ্লুকোজ। তাহলে গ্লুকোজ খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীরা, গ্লুকোজ এটিপি এর সাথে বিক্রিয়া করে, এটিপি এর সাথে বিক্রিয়া করে গ্লুকোজ থেকে একটা এটিপি থেকে একটা ফসফেট সে নিয়ে নেয়। তাহলে এটিপি থেকে একটা ফসফেট গ্লুকোজের 6 নং কার্বনে, এটা 1, এখানে 4টা রয়েছে তাহলে 5, আর এটা হচ্ছে 6। তাহলে এই 6 নং কার্বনে গিয়ে একটা ফসফেট যুক্ত হয়। তাহলে এটিপি থেকে একটা ফসফেট বের হয়ে গঠন করে এডিপি, আর ওই ফসফেটটা গিয়ে অবস্থান করে গ্লুকোজের 6 নং কার্বনে। তাহলে খেয়াল করে দেখো, যেহেতু 6 নং কার্বনে, গ্লুকোজের 6 নং কার্বনে গিয়ে ফসফেটটা অবস্থান করলো, এই জন্য এই যৌগটার নাম দাঁড়ালো গ্লুকোজ 6 ফসফেট। গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট। তাহলে খুব সহজেই তুমি বুঝতে পারতেছো গ্লুকোজ এবং গ্লুকোজ 6 ফসফেটের মধ্যে তফাৎ কি। পড়াটা তোমার ইনশাআল্লাহ খুব দ্রুতই আত্মস্থ করতে পারবে তুমি। পরবর্তীতে দেখো, এই গ্লুকোজ 6 ফসফেট ফ্রুক্টোজ 6 ফসফেটে রূপান্তরিত হয়। আমি আবারও বলছি, এই রাসায়নিক সংকেতগুলো এই প্রক্রিয়াটি শেখার জন্য জরুরি নয়, তবে প্রক্রিয়াটি বোঝানোর জন্য অবশ্যই জরুরি বলে আমি মনে করি। তাহলে খেয়াল করে দেখো, এখানে আমরা যারা কোষ রসায়ন অধ্যায়টি পড়েছি, ইনশাআল্লাহ আমাদের এই চ্যানেল থেকেও ধারাবাহিকভাবে কোষ রসায়ন অধ্যায়ের উপরেও বিভিন্ন ভিডিও ইনশাআল্লাহ তোমাদের কাছে তুলে ধরবো। এখানে দেখো, এখানে এই যৌগটার নাম হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট, যেটি গ্লুকোজের সাথে তাদের আণবিক সংকেত মিল রয়েছে, শুধু গাঠনিক সংকেতের পার্থক্য। আমরা জানি যে সকল যৌগের আণবিক সংকেত একই, কিন্তু গাঠনিক সংকেতের মধ্যে পার্থক্য রয়েছে। সেই সকল যৌগগুলোকে পরস্পরের সমন্বয় বলা হয়, এবং এই সমানুগঠনে অংশগ্রহণকারী এনজাইমকে আইসোমারেজ এনজাইম বলা হয়। সমন্বয় ইংরেজি হচ্ছে আইসোমার। তাহলে তখন ওই এনজাইমকে আইসোমারেজ এনজাইম বলা হয়। আমরা এনজাইমগুলোর নাম পরের ধাপে গিয়ে শিখাবো। প্রথমে আমরা কোন যৌগ থেকে কোন যৌগ হচ্ছে, কিভাবে হচ্ছে, সেইগুলো আমরা শিখে নিই। তাহলে এরপরে দেখো, ফ্রুক্টোজ 6 ফসফেট সে এটিপি এর সাথে যুক্ত হয় বা এটিপির সাথে বিক্রিয়া করে। মজার বিষয় দেখো, এই এটিপি থেকে একটা ফসফেট সেই নিয়ে যায়। এটিপি যখন একটা ফসফেট বের করে দেয়, ফসফেটটা বের করে দিলে তখন তা থেকে একটা ফসফেট কমে যায়, তাহলে তখন সে 2টা ফসফেটের অধিকারী হয়, তখন তার নাম হয়ে যায় এডিপি। আর এই ফসফেটটা ফ্রুক্টোজের 1 নম্বর কার্বনে গিয়ে যুক্ত হয়। 1 নম্বর কার্বনে গিয়ে যুক্ত হওয়ার ফলশ্রুতিতে, যেহেতু তার 6 নং কার্বনে একটা ফসফেট আগেই থেকেই ছিল, আর 1 নং কার্বনে আরেকটা ফসফেট যুক্ত হলো, তাহলে তার ফসফেটের সংখ্যা দাঁড়ালো 2, আর এই 2কে
বায়োলজির পরিভাষায়, গ্রিক পরিভাষায় ডাই বলা হয়, কোনো কোনো ক্ষেত্রে বিসও বলা হয়। তাহলে ফ্রুক্টোজের 1 নম্বর কার্বনে এবং 6 নম্বর কার্বনে দুইটা জায়গায় দুটো ফসফেট রয়েছে, এই জন্য এই যৌগটার নাম হচ্ছে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। কোনো কোনো জায়গায় দেখবে যে ডাইফসফেটও লিখতে পারে, কোনো অসুবিধা নাই, বিসফসফেট আর ডাইফসফেট একই কথা। এরপরে দেখো এই ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট সে তখন ভেঙে দুটো যৌগ তৈরি করে, তাহলে দুটো যৌগ মধ্যে একটা যৌগ হচ্ছে, আমরা কোষ রসায়নে মনোস্যাকারাইডের প্রকারভেদ শিখবো বা শিখেছি, সেখানে ট্রায়োজ একটা প্রকারভেদ রয়েছে। সেই ট্রায়োজের দুটো উদাহরণ আমরা জানি, একটা হচ্ছে গ্লিসারলডিহাইড আর একটা হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। তাহলে এই ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট সে ভেঙে দুটো যৌগ তৈরি করে, একটা হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, আর একটা হচ্ছে গ্লিসারলডিহাইড 3 ফসফেট, এটা হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, আর এটার নাম হচ্ছে গ্লিসারলডিহাইড 3 ফসফেট, এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, খুব সহজ। এখানে ফ্রুক্টোজের মধ্যে 6টা কার্বন ছিল, তিনটা করে ভেঙে গেল। এখানে ফসফেট 2টা ছিল, 2টা অণুর সাথে 2টা ফসফেট চলে গেল। তাহলে একটা ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট আর হচ্ছে গ্লিসারলডিহাইড 3 ফসফেট। এরা আবার পরস্পরের সাথে উভমুখী বিক্রিয়ার মাধ্যমে একটা থেকে আরেকটা পরিবর্তন হতে পারে। তাহলে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট এবং গ্লিসারলডিহাইড 3 ফসফেট পরস্পরের সাথে পরিবর্তন হয়। পরবর্তীতে এই গ্লিসারলডিহাইড 3 ফসফেট সেটি NAD এর সাথে বিক্রিয়া করে, NAD। তাহলে NAD এর সাথে বিক্রিয়া করে এই গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে, এখন আমরা দেখব গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে দুটো হাইড্রোজেন তারা ছেড়ে দেয়, বের করে দেয়। তখন ওই ছেড়ে দেওয়া হাইড্রোজেন দুটো NAD গ্রহণ করার পরে তখন NAD এর চেহারাটা হয় NADH+H+। এখন খেয়াল করে দেখো, এই NADH+H+ যখন হয় গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে, তখন এই যৌগটার চেহারাটা দাঁড়ায় এমন, যেটাকে বলা হয় গ্লিসারিক অ্যাসিড। আগে গ্লিসারিক অ্যাসিডের মধ্যে দেখো এইটার নাম হয়ে যায়, এখানে দুটো ফসফেট রয়েছে, এখন 3 কার্বন বিশিষ্ট, তাহলে এটাকে বলা হয় 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। এই 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আর 1 নং কার্বনের ফসফেটটা বের হয়ে যায়, মুক্ত হয়। তাহলে খেয়াল করে দেখো, 1 নং কার্বনের ফসফেটটা যখন মুক্ত হয়, সে এই মুক্ত ফসফেটটা ADP এর সাথে গিয়ে যুক্ত হয়, যুক্ত হলে ADP একটা ফসফেট পেয়ে সে গঠন করে ATP। আর এখান থেকে যখন ফসফেটটা বের হয়ে যায়, তখন এখানে তার পরিবর্তে হাইড্রোজেন গিয়ে
অবস্থান করে, আর একটা ফসফেট কমে যাওয়ার দরুন এই যৌগটার নাম দাঁড়ায়, জাস্ট 1 নং কার্বন থেকে ফসফেটটা চলে গেল, এই জন্য তাহলে বিষ আর হবে না, কারণ যেহেতু দুটো ফসফেট নাই, তখন এই যৌগটার নাম দাঁড়াবে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। আচ্ছা, আমরা পেলাম গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট থেকে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, 3-ফসফোগ্লিসারেডিহাইড, 3-ফসফোগ্লিসারেডিহাইড থেকে পেলাম 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড, 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে পেলাম 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এরপরে দেখো, খুবই সহজ, অত্যন্ত সহজ। কিভাবে সহজ দেখো, কিছুই না, জাস্ট এই পরবর্তী যৌগটাতে দেখো তোমরা কত সহজ। এখানে যে 3 নম্বর কার্বনের যে ফসফেটটা ছিল, সেই ফসফেটটা 2 নম্বর কার্বনে চলে গেল। এটা এনজাইমের প্রভাবে গিয়েছে, সেই জন্য এনজাইমের নাম কি হয়েছে, কি হবে, সেগুলো আমরা অবশ্যই তোমাদেরকে জানাচ্ছি, এবং অত্যন্ত সহজভাবেই তোমরা সেটি মনে রাখতে পারবে ইনশাআল্লাহ। তাহলে দেখো, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড যৌগটার নাম ছিল, কারণ 3 নম্বর কার্বনের ফসফেটটা ছিল, কার্বক্সিলিক মূলক আছে, এই জন্য সেটা অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। এখন 3 নং কার্বনের ফসফেটটা চলে গেল 2 নং কার্বনে, জাস্ট দেখো হাইড্রোজেনটা 2 থেকে 3 গেল, আর ফসফেটটা 3 থেকে 2 গেল, তখন এই যৌগটার নাম গিয়ে দাঁড়ালো 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবার খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে খুবই সহজ, দেখো অত্যন্ত সহজ, 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে কি ঘটনা ঘটছে দেখো, খুবই সহজ। সেটা হচ্ছে এই যে ওএইচটা, এই ওএইচ খেয়াল করে দেখো, একটু খেয়াল করো, ভালো করে খেয়াল করো। সেটা হচ্ছে এখানকার যে হাইড্রোজেনটা আর এখানকার যে ওএইচটা, সে ওএইচ এবং এইচ মিলে, আমরা জানি পানি গঠনের জন্য দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন দরকার, তখন কি হয়, তখন এই 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে এক অণু পানি বের হয়ে যায়। তাহলে দেখো, এক অণু পানি বের হয়ে গেলে তার চেহারাটা কি দাঁড়াচ্ছে দেখো, তার চেহারাটা দাঁড়াচ্ছে, অ্যাসিড তো আছেই, এখানে হচ্ছে COP আর এখানে হলো CH2। তাহলে তখন এই যৌগটার নাম, এখানে একটা ফসফেট আছে আর এটা ইনোল গ্রুপ যুক্ত, এই জন্য এটা হচ্ছে ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড, ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড। কত সহজ দেখো, জাস্ট পানিটা বের হয়ে গেল, এই যে ইনোল গ্রুপ তৈরি হয়ে গেল, এটা অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড মূলকটা বিদ্যমান, 3 কার্বন বিশিষ্ট এটা, সেজন্য এটা নাম হলো ফসফিনোল পাইরুভিক অ্যাসিড। তারপরে দেখো, এই ফসফিনোল পাইরুভিক অ্যাসিডে থেকে ফসফেটটা বের হয়ে গেল, ফসফেটটা যখন বের হয়ে যায়, তখন এই বের হয়ে যাওয়া ফসফেটটা ADP গ্রহণ করে। তাহলে তার ছিল আগে 2টা, সে আরেকটা গ্রহণ করলো, তখন তার হয়ে গেল 3টা, তাহলে এটা হয়ে গেল ATP। আর চেহারাটা দেখো, যৌগটার চেহারা কিভাবে চেঞ্জ হলো, তাহলে আমরা বলছি ফসফেটটা বের হয়ে যাবে, বের হয়ে গেল, বের করে দিলাম, ওই তখন কার্বনের হাত মিলার জন্য এখানে দেখো, তখন হাইড্রোজেন হয়ে যাবে 3, তাহলে এই যৌগটার নাম দাঁড়াবে পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড। তাহলে তুমি গ্লুকোজ থেকে পাওয়ার কথা হচ্ছে 2 অণু পাইরুভিক অ্যাসিড, কিন্তু আমাদের রেখাচিত্রের মাধ্যমে আমরা দেখালাম 1 অণু পাইরুভিক অ্যাসিড, এবং আমরা সেটা দেখালাম যে গ্লিসারঅ্যালডিহাইড থেকে এই পাইরুভিক অ্যাসিডটা পাওয়া গেল। গ্লিসারঅ্যালডিহাইড, এই যে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোনটা তৈরি হলো ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট থেকে,
এই ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে তৈরিকৃত ডাইহাইড্রোক্সি ফসফেটটা আবার 3-ফসফোগ্লিসারাইডে রূপান্তরিত হবে। তার মানে হচ্ছে এই যে ফসফোগ্লিসারাইড থেকে এই বিক্রিয়াগুলো আরও একবার করে সংগঠিত হবে, তখন আর এক অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। এইভাবে এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। এখন খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কতগুলো বিক্রিয়া রয়েছে। তাহলে 1 নম্বর বিক্রিয়া, 2 নম্বর বিক্রিয়া, 3 নম্বর, 4 নম্বর। এই বিক্রিয়াটাকে আমরা স্টার চিহ্ন দিয়ে রাখি, বইতে এটা নাম্বারিং দেওয়া হয় নাই। 4, এটা হচ্ছে 5, 6, 7, 8, 9। তাহলে এমসিকিউ এবং সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এমসিকিউর ক্ষেত্রে তো 1 নম্বরের জন্য আসবে, তুমি শুধু বৃত্ত ভরাট করলে আর লিখার দরকার হলে লিখে দিলে, কিন্তু সিকিউতে তোমাকে বর্ণনা লিখতে হবে। সেটা কেমন? সেটা হচ্ছে গ্লাইকোলাইসিসের একমুখী বিক্রিয়া কয়টি। তাহলে গ্লাইকোলাইসিসের একমুখী বিক্রিয়া, একমুখী বিক্রিয়া। তাহলে গ্লাইকোলাইসিসের একমুখী বিক্রিয়া হচ্ছে আমাদের যে নাম্বারিং, সেই নাম্বারিংয়ের সিকোয়েন্সটা যদি তুমি ঠিক রাখতে পারো, তাহলে এটাকে 139 দিয়ে মনে রাখলাম। 139, 139। তাহলে তুমি দেখো 139 কোথায় আছে, সেগুলো ছাড়া আর বাকি সবগুলোই হবে উভমুখী বিক্রিয়া। তাহলে এটা উভমুখী বিক্রিয়া, এটা উভমুখী বিক্রিয়া, এটা উভমুখী, এটা মানে 1 এবং 3 এবং 9 বার ছাড়া বাকিগুলো হচ্ছে উভমুখী বিক্রিয়া। তাহলে এমসিকিউতে আসবে গ্লুকোজ, ধরো এটাই দেখাই যে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড সৃষ্টি বিক্রিয়াটি একমুখী, উভমুখী, এরকম অপশন দিয়ে প্রশ্ন হতে পারে। তখন তুমি এই সিকোয়েন্সটা মনে রেখে, এই টেকনিকটা মনে রেখে তুমি একমুখী বিক্রিয়া বলে দিতে পারবে। সিকিউতে আসতে পারে যে গ্লাইকোলাইসিসের একমুখী বিক্রিয়াগুলো লিখো, তখন তুমি জাস্ট এই 3টে বিক্রিয়া লিখবে। এবার দেখো এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার ক্ষেত্রে তুমি দেখো এখানে এক অণু এটিপি, এখানে এক অণু এটিপি খরচ হয়ে গিয়েছে। তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 2 অণু এটিপি খরচ হয়। এরপরে খেয়াল করে দেখো এখানে এক অণু এটিপি, এখানে এক অণু এটিপি উৎপন্ন হয়েছে। যেহেতু আমরা বলেছি এই অংশটা 2 বার সংগঠিত হয়, তাহলে 2 দিয়ে গুণ করবে। তার মানে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া 4 অণু এটিপি উৎপন্ন হয়, 4 অণু এটিপি উৎপন্ন হয়। আবার দেখো এই যে 5 নং বিক্রিয়া, গ্লিসারলডিহাইড 3-ফসফেট থেকে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরিতে NADH উৎপন্ন হয়। এই NADH+H+ এর প্রতি অণু NADH+H+ এর জন্য গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে 2 অণু এটিপি। তাহলে খেয়াল করো গ্লাইকোলাইসিসে নরমালি 4 অণু এটিপি উৎপন্ন হয়, 2 অণু এটিপিটা খরচ হয়ে যায়, তাহলে নিট এটিপি হচ্ছে 2 অণু। আবার যদি এই NADH+H+ কে এটিপিতে কনভার্ট করা হয়, তাহলে গ্লাইকোলাইসিসের জন্য প্রতি অণু NADH = 2 অণু এটিপি। তাহলে 2 অণু NADH উৎপন্ন হবে, NADH+H+ হবে 2 অণু, কারণ এই বিক্রিয়াটা 2 বার হবে। তাহলে 2 অণু NADH কে এটিপিতে কনভার্ট করলে সেখানে পাওয়া যাবে 4 অণু এটিপি। আবার এখানে 4টা এটিপি থেকে 2টা এটিপি বাদ দিলে পাওয়া যাচ্ছে 2টা এটিপি। তাহলে 4 আর 2 6, অর্থাৎ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সর্বমোট 6টি এটিপি উৎপন্ন হয়। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সর্বমোট 6টি এটিপি উৎপন্ন হয় ইটিসি এর মাধ্যমে। ইটিসি এর মাধ্যমে ডিরেক্টলি উৎপন্ন হয় 4 অণু এটিপির মধ্যে 2 অণু খরচ হয়ে নিট 2টা, আর সর্বমোট হচ্ছে 6টা। এবার আসলে এনজাইমগুলোর নাম কিভাবে মনে রাখবে। যতগুলো বিক্রিয়ায় তুমি এটিপির উপস্থিতি দেখতে পাবে, সেটা হয় বাঙ্গন না হলে গড়ন, সেটা ব্যাপার না। তাহলে তখন সেখানে মূল এনজাইমটার নাম হবে কাইনেজ। আমরা এনজাইমের নামকরণ অধ্যায়ে অংশে আমরা শিখেছি অনেকে যে এনজাইমের নামকরণ 3টা ভাবে করা হয়ে থাকে। একটা হচ্ছে সাবস্ট্রেটের ধরন অনুযায়ী, মানে এনজাইম যে বিক্রিয়ার উপর, যেই পদার্থের উপরে কাজ করে তাকে সাবস্ট্রেট বলা হয়, সাবস্ট্রেটের ধরন অনুযায়ী। আর হচ্ছে বিক্রিয়ার ধরন অনুযায়ী, বিক্রিয়াটা কীরকম, বিক্রিয়া থেকে কি কার্বন ডাইঅক্সাইড বের হলো, নাকি বিক্রিয়া পানিযুক্ত হলো, নাকি বিক্রিয়া ফসফেট যুক্ত হলো, আমরা বিভিন্ন ধরনের বিক্রিয়ার নাম শুনে থাকবো। তাহলে বিক্রিয়ার ধরন অনুযায়ী হাইড্রোলাইসিস বিক্রিয়া, কার্বক্সিলেশন বিক্রিয়া, অক্সিডেশন রিঅক্সিডেশন বিক্রিয়া, তাহলে এই বিক্রিয়ার ধরন অনুযায়ী এনজাইমের নামকরণ করা হয়। আর হচ্ছে এনজাইম এবং সাবস্ট্রেটের মিলিত বৈশিষ্ট্য অনুসারে। এত কথা কেন বলা হলো, কিছু বোঝানোর জন্য। কারণ এখানে এই যে 1 নম্বর এনজাইমটা, তাহলে 1 নম্বর এনজাইমটা গ্লুকোজ হচ্ছে সাবস্ট্রেট, গ্লুকোজ হচ্ছে 6 কার্বন বিশিষ্ট, 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে হেক্সোজ বলা হয়। আর আমরা বলেছি এটিপি সাথে সংশ্লিষ্ট হচ্ছে কাইনেজ, তাই এই
এনজাইমটার নাম হবে হেক্সোকাইনেজ। 1 নম্বর এনজাইমের নাম হবে হেক্সোকাইনেজ। তোমার প্রশ্ন হবে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরিতে এটিপি উৎপন্ন হয়, খরচ হয়, এরকম করে প্রশ্ন হতে পারে। অথবা গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট উৎপাদনে কোন এনজাইমটি ব্যবহৃত হয়, তখন উত্তর হবে কাইনেজ তথা হেক্সোকাইনেজ। তারপর দেখো গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট। তাহলে এখানে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পরস্পরের আইসোমারাইজেশন ঘটায় যে এনজাইমটার নাম, তার নাম হচ্ছে আইসোমারেজ। তাহলে এখানে ফসফেট থেকে নিল ফসফো, গ্লুকোজ থেকে নিবে গ্লুকো, তার সাথে যোগ হবে আইসোমারেজ। তাহলে এই এনজাইমটার নাম হবে ফসফো গ্লুকো আইসোমারেজ। 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 তারপর দেখো এই যে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরি হলো, এখানে এটিপি ভাঙলো। তাহলে এটিপি সংশ্লিষ্ট এনজাইমের নাম হচ্ছে কাইনেজ। আর এখানে সাবস্ট্রেটটা হচ্ছে ফ্রুক্টোজ ফসফেট। তাহলে ফসফেট থেকে ফসফো, ফ্রুক্টোজ থেকে ফ্রুক্টো, আর তার সাথে যোগ হবে কাইনেজ। তাহলে এই যোগ এনজাইমটার নাম হবে ফসফো ফ্রুক্টো কাইনেজ। ফসফো ফ্রুক্টো কাইনেজ। ফসফো ফ্রুক্টো কাইনেজ। তারপর দেখো একসময় সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ ছিল এটি। এখন ধীরে ধীরে এটা গুরুত্ব অবশ্যই আছে, কিন্তু প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হইলে তখন এই টাইপের করে প্রশ্ন হবে যে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন এবং 3-ফসফোগ্লিসারাইলডিহাইড তৈরিতে কোন এনজাইম ব্যবহৃত হয়, তখন উত্তর হবে অ্যালডোলেজ। অ্যালডোলেজ এনজাইম ব্যবহৃত হয়। এই অ্যালডোলেজ হচ্ছে অনেক সময় দেখবে যে পরীক্ষায় তোমাকে বিভ্রান্ত করার জন্য অথবা তোমার মেধা যাচাই করার জন্য, তখন অ্যালডোলেজ না থেকে এখানে থাকবে লাইয়েজ। তাহলে লাইয়েজ হচ্ছে এনজাইমের প্রকারভেদ। এর উদাহরণ হচ্ছে অ্যালডোলেজ। তাহলে লাইয়েজ কাকে বলে? লাইয়েজ হচ্ছে এমন এনজাইমের ধরন যে এনজাইম কি করে হাইড্রোলাইসিস অথবা জারণ বিজারণ এই সকল কৌশল বাদ দিয়ে ভিন্ন কায়দায় তারা সাবস্ট্রেটের কোনো মূলকে ট্রান্সফার করে। তুমি খেয়াল করে দেখো এখানে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে এটাকে দুইটা এই মৌলগুলোকে ভাগ করে দিল, স্থানান্তর করে দিল, ট্রান্সফার করে দিল। এই ধরনের এনজাইমগুলোকে বলা হচ্ছে লাইয়েজ। এরা সাধারণত কার্বন অক্সিজেন, কার্বন নাইট্রোজেন যোজকের উপরে কাজ করে থাকে। তারপরে আসো এই গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে তৈরি হলো 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। আর এই বিক্রিয়ায় NADH+H+ উৎপন্ন হলো। কোনো বিক্রিয়া যদি NADH+H+ এবং NADPH+H+ অথবা FADH+H+ উৎপন্ন হয়, তখন ওই বিক্রিয়ায় যে এনজাইমটা ব্যবহৃত হবে সেই এনজাইমের নাম হবে ডিহাইড্রোজিনেজ। তাহলে মৌলিক নামটা হচ্ছে ডিহাইড্রোজিনেজ। যেহেতু এখানে গ্লিসারলডিহাইড হচ্ছে সাবস্ট্রেট, তাই এই এনজাইমটার নাম হবে গ্লিসারলডিহাইড ডিহাইড্রোজিনেজ। 3-ফসফোগ্লিসারলডিহাইড ডিহাইড্রোজিনেজ। ফসফোগ্লিসারলডিহাইড ডিহাইড্রোজিনেজ। তাহলে সংক্ষেপে লিখে দিলাম ফসফোগ্লিসারলডিহাইড ডিহাইড্রোজিনেজ। ফসফোগ্লিসারলডিহাইড ডিহাইড্রোজিনেজ। একইভাবে দেখো 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো এবং এই জায়গায় এটিপি উৎপন্ন হলো। তাহলে বরাবরের মতো কাইনেজ এনজাইম কাজ করছে। তাহলে কাইনেজ এনজাইম হলে এখানে যেহেতু সাবস্ট্রেটের নাম হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড, তাই এই এনজাইমটার নাম হবে সংক্ষেপে লিখে দিলাম ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ। ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ। এরপরে দেখো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড, জাস্ট ফসফেটের অবস্থান চেঞ্জ হয়েছে। আগে 3 নং কার্বনে ছিল, এখন 2 নং কার্বনে। তাহলে অবস্থান পরিবর্তন, এটাকে বলা হয় মিউটেশন মানে হচ্ছে হঠাৎ পরিবর্তন, সাডেনলি চেঞ্জ। তাহলে এখানে কোনো কিছুর পরিবর্তন হয় নাই, শুধু
মানে ফসফেট ব্যতীত, তাহলে ফসফেটের অবস্থানের পরিবর্তন হয়েছে, তাই এই এনজাইমটার নাম হবে ফসফোগ্লিসারোমিউটেজ, বা শুধু মিউটেজ লিখলে হবে। তাহলে এই এনজাইমটার নাম হচ্ছে ফসফোগ্লিসারোমিউটেজ, শুধু মিউটেজ লিখলেও হবে, ফসফোগ্লিসারোমিউটেজ। তারপরে দেখো 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, এখানে এই ইনল গ্রুপের কে প্রাধান্য দিয়ে এই এনজাইমের নাম হলো ইনোলেজ। তাহলে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড তৈরিতে যেই এনজাইমটা ব্যবহৃত হয় সেটার নাম হচ্ছে ইনোলেজ। এরপরে এখানে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড তৈরিতে এটিপি উৎপন্ন হয়েছে, তাই বরাবরের মধ্যে এখানে কাইনেজ থাকবে। আর যেহেতু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়েছে, তাই এই এনজাইমের নাম হবে পাইরুভিক অ্যাসিড কাইনেজ। তাহলে এইভাবে এই এক পাথওয়ের মধ্যে অনেক ধরনের এমসিকিউ বিদ্যমান, এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে মেধা যাচাইয়ের জন্য এই সকল গুরুত্বপূর্ণ টপিকগুলো থেকেই এমসিকিউ হয়, তখন শিক্ষার্থীদের মেধা যাচাইটা হয়ে যায়। তাহলে আশা করি এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়া নিয়ে তোমাদের আর খুব বেশি কোনো জটিলতা থাকার সম্ভাবনা নেই। এরপরেও যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে, তোমরা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমরা ইনশাআল্লাহ সময় সুযোগ করে তোমাদের সেই সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নিব, পদক্ষেপ গ্রহণ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা এটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। আবার অন্য টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।